আজকে সবল আর দুর্বলের কথা, যেটার থেকে মাৎসর ন্যায় বলে একটা ফ্রেজ আমাদের দেশে চলে, এবং সেটা আজ থেকে নয়, খ্রিস্টপূর্ব 1000 বছর থেকে আরম্ভ করে আজও পর্যন্ত মাৎসর ন্যায় শব্দটা চলে। মাৎসর ন্যায় বলতে আর কিছুই বোঝায় না, যেখানে সবল লোক কিংবা বলবত্তর লোক, অর্থাৎ স্ট্রঙ্গার, ডিভার্স দ্য উইকার, এইটা হচ্ছে ব্যাপার। এটা হলো মাৎসর ন্যায়। এবং যেহেতু আমি বললাম যে এই কথাটা আমাদের এখানে খ্রিস্টপূর্ব 1000 বছর থেকে আরম্ভ হয়েছে, সেটা বিদেশেও, অর্থাৎ ধরা যাক যে দেশের সভ্যতা আমাদের সমবয়সী প্রায়, সেটা হচ্ছে গ্রিক সভ্যতা ধরা যাক, সেখানে থুসিডাইডিস গ্রিক রোমান এসব যে সভ্যতা, থুসিডাইডিসকে কে না জানেন। তিনি একটা অসামান্য শব্দ লিখেছেন, দ্য মেলিয়ান ডায়ালগ বলে তাকে। সেখানে তিনি লিখছেন, বলছেন, দ্য স্ট্রং ডু হোয়াট দে ক্যান অ্যান্ড দ্য উইক সাফার হোয়াট দে মাস্ট। এইটা একটা অসামান্য কথা লেগেছে আমার কাছে, যেটা আমরা এইভাবে বলতে পারিনি, যে সবল লোক, সবল বলতে শুধুমাত্র মাস্কুলার, মানে তার মাসল পাওয়ার আছে এইরকমই নয়, আর্থিক দিক থেকে আরম্ভ করে যে কোনো ব্যাপারে যারই কিছু আর কি একটু বিভূতি আছে আর কি অতিরিক্ত, সেই থেকে দ্য স্ট্রং ডু হোয়াট দে ক্যান অ্যান্ড দ্য উইক সাফার হোয়াট দে মাস্ট। আমরা চিরকাল দুর্বল যারা, তাদের সাফার করতেই হবে, এইটা একটা ব্যাপার। সেইখানে দাঁড়িয়ে মাৎসর ন্যায় রাজা আসলেন, রাজা শাসন করছেন, তার দণ্ড ধারণ করছেন কি না, এইখানে সবচেয়ে বড় প্রশ্ন ওঠে। এবং গণতন্ত্র সমাজতন্ত্র সেই একই প্রশ্ন ওঠে, যে তারা ঠিক মতো রুল করছেন কি না। এই জায়গাটা, এই মাৎসর ন্যায়ের প্রশ্নটা প্রথম এসছে দুটো জিনিস নিয়ে। একটা হচ্ছে সম্পদ এবং তার মালিকানা। সম্পদ বলতে আপনি কি বুঝবেন, সেটা আপনারা নিজেরাই ডিসাইড করতে পারবেন যে সম্পদ বলতে কি কি বোঝায়। এখানে যে অর্থনৈতিক অভিসন্ধি এই আধুনিকরা চিন্তা করেন, এটা বোধহয় এই বোধটা সম্ভবত এই যে অর্থনৈতিক অভিসন্ধির ব্যাপারটা, যে মানে বেশি টাকা আছে যাদের, তারা ছোট মানুষকে গিলে ফেলছে, বড় ব্যবসাদার ছোট ব্যবসাদারকে গিলে ফেলছে, এই জিনিস তো আছে আর কি। এখন এটাই শুধুমাত্র কিন্তু মাৎসর ন্যায়ের ব্যাপার নয়। ঠিক এইখানে দাঁড়িয়ে কিন্তু এটা আমি বলবো যে প্রথমে আমাদের এখানে এই যে কনসেপ্টটা, মাৎসর ন্যায়ের কনসেপ্টটা, সেটা এসেছে জমি এবং স্ত্রীলোকের অধিকার নিয়ে। মানে ব্যাপারটা এইভাবে বলি যে আমাদের ইতিহাস, পুরাণ এবং ধর্মশাস্ত্র, এরা খুব ক্রুড ওয়েতে স্ত্রীলোকের পর্যায় শব্দ হিসেবে ক্ষেত্র শব্দটা ব্যবহার করেছে। ক্ষেত্র, যখন ফিল্ড বলি। এখন এই যে ক্ষেত্র, সংস্কৃত ভাষায় স্বক্ষেত্র, দন্তস্বয় বয়, স্বক্ষেত্র মানে নিজের স্ত্রী, পরক্ষেত্র মানে পরের স্ত্রী। দেখুন, জমি কথাটা কেন স্ত্রীলোকের সম্বন্ধে ব্যবহার করা হলো, এই নিয়ে আমি রীতিমতো একটা বড় বক্তৃতা হতে পারে, সেটা পরের ব্যাপার। সেটা আমরা মানবেন বা না মানবেন সেটা তো পরের ব্যাপার, কিন্তু ব্যাখ্যা হতে পারে। কিন্তু প্রথমত জেনে রাখুন যে পূর্ববর্তী প্রাচীনেরা জমির পর্যায় শব্দ যেরকম স্ত্রীলোককে ব্যবহার করেছেন, যেমন অপুত্রেণ পরক্ষেত্রে নিয়োগোৎপাদিত শ্রুত, এসব শব্দ আছে। যে যার পুত্র নেই সে নিয়োগ প্রথায়, আমাদের সময়ে মানে মহাভারতের পৌরাণিক সময়, সে নিয়োগ প্রথায় পুত্র উৎপাদন করছে কোথায়? পরক্ষেত্রে, মানে পরস্ত্রীর গর্ভে। এখন এই যে স্ত্রীলোকের ক্ষেত্র শব্দটি, এটা যে চালু হয়ে গেল,
এটা এটা ভাববেন না যে আমরাই একমাত্র। আমি বারবারই নিজেদের, আমাকে অনেকে বলেন যে এটা ভারতবর্ষের বলেই এটা সম্ভব হয়েছে, এরকম নোংরা কথা বলেছে। কিন্তু এই ব্যাপারে ওই জন্য আমি একটুখানি গেয়ে রাখি যে যাদের সভ্যতা নিয়ে আমরা চলি, ধরা যাক শেক্সপিয়ার, তিনি ক্লিওপেট্রা সম্বন্ধে বলছেন, যারা অ্যান্থনি এন্ড ক্লিওপেট্রা যারা দেখেছেন তাদের কথা বলছি না, শেক্সপিয়ার যারা পড়েছেন এই বইটা, সেখানে বলা হচ্ছে ক্লিওপেট্রা সম্বন্ধে বলা হচ্ছে, রয়্যাল ওয়েঞ্চ, she made great Caesar lay his sword to bed. He plowed her and she cropped. তা কি দাঁড়ালো? আমরাই শুধু জমি, ক্ষেত্র এইসব শব্দ স্ত্রীলোকের সম্বন্ধে ব্যবহার করেছি তা নয়, একদম খুব কবিতার সংকেতে। এটা কি? সিজার, তার সম্বন্ধে বলা হচ্ছে হি প্লাউড, এবং ক্লিওপেট্রার সম্বন্ধে বলা হচ্ছে অ্যান্ড শি ক্রপড। তার এই যে শস্য উৎপাদন হচ্ছে যেখানে, এই যে জায়গাটা যেমন জমিও ধরছি, সেমনি সন্তানাদি যেখানে উৎপাদন হচ্ছে, স্ত্রীকেও জমি ধরা হচ্ছে। এ সম্বন্ধে যদি কোনো উচ্চ পর্যায়ের আধুনিক আলোচনা থাকে পরে সারা যাবে সেটা, কিন্তু আপাতত এইটা আমি অর্থটা শুধু বললাম। এবং আপনারা ভাবছেন যে মাৎস্যন্যায়ের ক্ষেত্রে এই বিচারটা কেমন করে আসছে, আমি আজকে মাৎস্যন্যায়ের কথা বলতে আসছি। মানে খেয়াল করে দেখুন যে আমাদের মৎস্যপুরাণ যখন একটা একদম মানে স্টেট অফ নেচার থেকে যখন সভ্য হচ্ছি, এরকম একটা ব্যাপার কিন্তু মৎস্যপুরাণের মধ্যে ভাবনা করা আছে। স্টেট অফ নেচার, যেখানে কোনো কিছুই কোনো ঠিক নেই, মানে সব কিছু ন্যাচারাল ওয়েতে চলছে, সেই জায়গাটা কোনো সমস্যা নেই। হ্যাঁ, কিন্তু প্রথম যে সামাজিক শৃঙ্খলার প্রয়োজন হলো কিংবা রাজার প্রয়োজন হলো, এরকম একটা গার্ডেন অফ ইডেন থেকে এই যে প্রয়োজন হচ্ছে, সেটা খুব অনুধাবনযোগ্যভাবে মৎস্যপুরাণ বলেছে যে যাদের জমি এবং স্ত্রীলোক, এটা সভ্যতার আরম্ভ, যথেষ্টই ছিল, তারাও আরো চাই বলে অদ্ভুত একটা মানে চাহিদা তারা ভোগ করতে আরম্ভ করলো। অর্থাৎ চাহিদা তাদের মধ্যে গ্রো করলো যে তাতে অন্যের জমি এবং অন্যের স্ত্রীলোক তারা জোর করে নিয়ে নিচ্ছিল। এইটা হচ্ছে অরাজক অবস্থা, অ্যানার্কির অবস্থা, যেখানে নেচার প্রিভেইল করে। বলছেন ততস্থা জগৃহু সর্বা হি অন্যোন্যম ক্রোধমূর্ছিতা, যাদেরই শক্তি আছে তারাই ক্রোধ করতে পারে। বলছেন আপ্ত দ্বারা ধনাদ্যাস্তু, আপ্ত দ্বার ধনাদ্যাস্তু, অর্থাৎ ধন, টাকা পয়সা এবং স্ত্রীলোক, দ্বার মানে স্ত্রী, বলাৎ কালো বসে নাচ। বলে এই যে আরম্ভ হলো যে জোর করে একটা বলবত্তর ব্যক্তি তার ক্ষমতার যে একটা অনৈতিক প্রদর্শনী, যাতে করে বিশৃঙ্খলা তৈরি হয়, সেইখানে এই বিশৃঙ্খলার সঙ্গে সঙ্গেই তাত্ত্বিক রাজনীতির যে প্রথম জায়গা, যে স্টেট ফরমেশন, এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হয়ে ওঠে। লক্ষণীয় হচ্ছে যে মাৎস্যন্যায়ের মতো একটা গুছনো একেবারে আলংকারিক শব্দ, একেবারে একটা মেটাফরিক্যাল শব্দ, যে বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে, এই যে ব্যাপারটা, এই টার্মটা অতি প্রাচীন বৈদিক গ্রন্থগুলোতে, অর্থাৎ কিনা ঋগ্বেদ কিংবা অথর্ববেদে মিলবে না, কিন্তু ব্রাহ্মণ গ্রন্থ, ধরা যাক সেটা মোটামুটি 1000 বছর খ্রিস্টপূর্বাব্দ, সেখানে একটা কথা বলা হচ্ছে যে যখন বলহীন মানুষকে, দুর্বল ব্যক্তিকে সবল লোক গ্রাস করে, সেটা হলো জলের আইন। ওনারা যারা সাহেব শুভরা তারা বলছেন যে ল অব ওয়াটার। এটা কিরকম বলছেন, যখন খরা হয়, খরা মানে বৃষ্টি হচ্ছে না, এইসব সাধারণ
যে একটা বেনিয়মের অবস্থা চলছে, বিশৃঙ্খল অবস্থা চলছে যেখানে, সেখানে তারপরে যদি প্রচুর পরিমাণ বৃষ্টি হয় এবং বন্যা হতে থাকে, তখন যেরকম যেসব বাড়ির ভিত আলগা, যেসব গাছগুলো সমস্ত একটুখানি তার গোড়া আলগা রয়েছে, সেই সবগুলো কিন্তু জলপ্রবাহে একদম মানে তার মানে কি হলো, দুর্বল, ক্ষুদ্র এবং যেগুলো ধারণ করতে পারছে না নিজেদের, সেইগুলো কিন্তু জলপ্রবাহে ভেসে যাচ্ছে। তো ওনারা একেবারে প্রাচীনকালে এইটাকে বলেছেন ধর্ম হি আপ। ধর্ম হচ্ছে সেই জল, যে জল কিন্তু এই যে দুর্বল লোককে মানে যে গ্রাস করে, সেখানে ধর্মই কিন্তু একমাত্র আছে যে কিন্তু বাঁচাতে পারে। কারণ জল আর একদিকে ধর্মের স্বরূপ বটে। জলপ্রবাহ তার মানে কি দাঁড়ালো, যে খরা ছিল, ছিল, এটা ঠিক, সেখানে যদি বৃষ্টি হয় তাহলে সামান্য যে বৃষ্টি হলে তাহলে সব কিছুই সব ঠিক থাকে। সেখানে কিন্তু এই যে দুর্বলতর ঘটনা তৈরি হয়েছিল খরা ইত্যাদির ফলে, সেটাকে তিনি সামাল দিতে পারেন যদি জল, বৃষ্টি ইত্যাদি হয়। কিন্তু সেটাই যদি আবার বেশি হয়ে দাঁড়ায়, সেটা রাজদণ্ডের মতো কিন্তু ওই মানে শক্তির ক্ষমতা যেরকমভাবে অপব্যবহৃত হয়, সেই রকমভাবে কিন্তু আবার সেই রকমভাবে ক্ষুদ্র কিংবা দুর্বলকে গ্রাস করে। ওরা এটা মাৎসন্যায়ের ব্যাপারটা খুব যে পরিষ্কৃত ছিল তা নয় এই সময়টা, কিন্তু ওরা এইভাবে দ্য ওয়াটার অফ ল, এইটা একটা বলার ল অফ ওয়াটার এটা বলবার চেষ্টা করেছেন, যেটা পরবর্তীকালে কিন্তু মাৎসন্যায়ের ফ্রেজ তৈরি করেছে আর একটু পরিশীলিত অবস্থায়, আর একটু বুঝমান অবস্থায়, যতটা ওরা পরিষ্কার করে বলতে পারেননি তার থেকে। বলছেন অতিশয় বলোপেত উদক প্রবাহ এব অতিশয়েন বলরহিতান আদত্তে। ওনারা খুব সিম্পলি বলছেন যে অতিশয় যে জলপ্রবাহ, সেটা কিন্তু সাধারণ যে ক্ষুদ্র বৃক্ষ ইত্যাদি যেরকম গ্রাস করে, মাৎসন্যায়ও কিন্তু সেই রকম। ব্রাহ্মণ বৈদিক এই যে গ্রন্থের এই তুলনাটা, এটাও আমি বলবো যে স্বাভাবিকভাবে রাজনৈতিক ক্ষেত্রে যে স্টেট ফরমেশনের ব্যাপার হয়, এটা নন স্টেট সোসাইটির যে অবস্থা, সেই জায়গাটার কথা বলা হচ্ছে, মানে অরাজক জনপদ। লক্ষ্য করে দেখবেন যে রামায়ণে যখন রাজা দশরথের মৃত্যু হয়েছে, তখন দশরথের মন্ত্রিসভার বিশিষ্ট ব্রাহ্মণেরা তারা বলতে আরম্ভ করলেন যে অরাজক জনপদে, অর্থাৎ যেখানে রাজা নেই, দণ্ডধর কেউ নেই, স্কেপ্টার নেই, এই যে জায়গাটা, সেখানে জনপদের মধ্যে ভয়ঙ্কর বিশৃঙ্খলা দেখা দিতে পারে, কারণ দশরথ গত হয়েছেন। অরাজক জনপদে কেউ নিশ্চিন্তভাবে বলতে পারে না যে, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা বলছেন, অরাজক জনপদে কেউ নিশ্চিন্তভাবে বলতে পারে না যে এই জিনিসটা আমার, দিস ইজ মাইন, এই কথাটা বলতে পারে না। নারাজকে জনপদে স্বকং ভবতি কস্যচিৎ, কেউ বলতে পারে না এই জিনিসটা আমার। এই যে এই জিনিসটা আমার, এটাকে পারিভাষিক সংস্কৃতে বলে স্বত্ব অথবা স্বামিত্ব। স্বত্ব, আপনার স্বত্ব কথাটা একমাত্র পান হচ্ছে জমির ক্ষেত্রে, যে আমার এই জমির ওপরে সত্ত্ব আছে, রাইট আছে না নেই, এটা আপনারা এবার খুব ভালো করে জমির সত্ত্ব আছে কিনা, এই যে স্ব দন্তস্বয় বয় তারপরে তয় বয়, স্বত্ব অর্থাৎ আমার কিনা, স্বকং ভবতি, এই যে স্বকং আমার, এই ব্যাপারটাই কিন্তু যদি রাজত্ব না থাকে কারো, যদি দণ্ডধর কেউ না থাকেন রাজার ক্ষেত্রে, তাহলে সেখানে এই রকমটা ঘটে, অর্থাৎ মাৎসন্যায় চলতে থাকে। আর এইখানেই কথাটা বলতে বলতে, যে অরাজক জনপদে কি হয় বলতে বলতে, পরিষ্কারভাবে একদম রামায়ণকার বাল্মীকি তিনি বললেন
অর্থাৎ ব্রাহ্মণরা বোঝালো সমস্ত মন্ত্রী অমাত্যদের, দশরথের মন্ত্রী অমাত্যদের, বললেন মৎস্যাইব জনা নিত্যম ভক্ষয়ন্তি পরস্পরম। সমস্ত মানুষ কিন্তু, অর্থাৎ বলবত্তর মানুষ কিন্তু দুর্বলকে গ্রাস করবে, যেরকম মাছ আর ছোট মাছকে খেয়ে ফেলে। মানে রামায়ণ থেকে যেটা বললাম যে বড় মাছ ছোট মাছকে গিলে খায়, বলবান দুর্বলকে গ্রাস করে, মাৎসন্যায়ের এই যে অন্তর্নিহিত এই যে ভাবটা, এটা অবধারিতভাবে একটা অরাজক জনপদের কথায়, কিন্তু সেখানে রাজারদের ধর্ম শাসন, তিনি যে দণ্ড ধারণ করছেন, সেখানে এইটাই বলার হচ্ছে কিন্তু যে ধর্মশাসন, রাজার যে ধর্মশাসন যদি চলে, তাহলে কিন্তু জমির মালিকানা থেকে আরম্ভ করে আর কোনো কিছুর উপরেই আর নিজের অধিকারটা যায় না, কারণ অধিকার গেলেই রাজা তাকে দণ্ড দেবেন। কিন্তু অধিকার চলে যাওয়ার যে জায়গাটা, জমির মালিকানা কিংবা অর্জিত সম্পদের যে মালিকানা, নিজের স্ত্রীর ওপরে যে অধিকার, এগুলো সবটাই সংশয়িত হয়ে পড়বে যদি রাজা না থাকেন। এবং কৌটিল্য ঠিক একইভাবে একটা কথা, মনু মহারাজ ঠিক একইভাবে এই কথাটা বলেছেন যে অরাজকে জনপদে, এই বারবার কথাটা বলছেন। এবং মনু আরও খুব সুন্দর করে বলেছেন যে যেখানে এই বাস্তবটা আছে যে দণ্ডদাতা রাজা যদি না থাকেন, আইনের শাসন যদি না থাকে, আইনকেই সেকালে ধর্ম বলা হতো, তাহলে বলবত্তর এবং শক্তিমত্তর মানুষ বলহীন দুর্বলকে গ্রাস করবে। এটা কৌটিল্যের অর্থশাস্ত্র বলিয়ান অবলংহি গ্রসাতে দণ্ডধরা ভাবে, অর্থাৎ দণ্ডধর রাজার অভাবে। তার মানে মনু কিন্তু রাজার থেকেও বেশি ইম্পর্টেন্স দিচ্ছেন দণ্ডকে, অর্থাৎ যে অন্যায়টা করছে তাকে অ্যারেস্ট করা, তাকে দণ্ড দেওয়া, এই ব্যাপারটা যিনিই করুন, তিনি রাজাই হন, তিনি গণতন্ত্রের মানুষই হন, তিনি সোশ্যালিজমের মানুষই হন, এটা যদি না থাকে তাহলেই কিন্তু, অর্থাৎ আইনের শাসন, সেটা রাজতন্ত্রই হোক আর অন্য কোনো তন্ত্রই হোক, সেটা যদি না থাকে তাহলেই কিন্তু অবধারিতভাবে একটা মাৎসন্যায়ের আকার ধারণ করবে। আপনারা খেয়াল করবেন যে গণতন্ত্রের ক্ষেত্রেও এক একটা সময় দেখবেন যে রাজা আছেন, অর্থাৎ কিনা দণ্ডধর আছেন, অথচ দণ্ড প্রয়োগ হয় না। এই যে জায়গাগুলো, সেই সব জায়গায়ও কিন্তু দেখবেন ট্যাক্স বেড়ে যাচ্ছে, মানুষ প্রতিবাদ করতে পারছে না। এই যে জায়গাগুলো, এগুলোও কিন্তু এক ধরনের অ্যানার্কি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর মনু কিংবা কৌটিল্যের অর্থশাস্ত্র যে জিনিসটার উপর খুব ইম্পর্টেন্স দিচ্ছেন, সেটা হলো স্বত্ব স্বামিত্ব, যার সঙ্গে দণ্ড জড়িয়ে আছে। স্বত্ব, আমার জমির ওপর সত্ত্ব, আমার স্ত্রী আমারই, তুমি নিতে পারো না তাকে টেনে, এই যে ব্যাপারগুলো, এইগুলো স্বামিত্ব। স্বামিত্ব মানে কোনো স্ত্রীলোকের স্বামী, এটা ভাবার কোনো কারণই নেই, এত ব্রড অর্থে স্বামী শব্দটা ব্যবহার হতো। স্বয়ং রাজাকে বলা হয়েছে স্বামী, ভূস্বামী তু, এটা কথা বলা হয়েছে যে ভূস্বামী তু কৃত রাজা, স্মৃত রাজা, ভূস্বামী তু স্মৃত রাজা। রাজা হচ্ছেন ভূস্বামী, অর্থাৎ জমির তিনি রক্ষাকর্তা। এটা কিন্তু মনে রাখবেন, রাজা কিন্তু জমি দখল করার লোক নয়। রাজা কিন্তু জমি, তৎকালীন দিনে যে রাইট টু প্রপার্টি ছিল সেকালের দিনে, সেখানে প্রাচীন, আমি ধ্রুব বলে একজন রাজার কথা উল্লেখ করেছি, তার একটা তাম্র শাসন আছে, যে যিনি একটা মন্দির বানাতে চাইছেন, কিন্তু সেখানে কত যেন আমার ভালো করে মনে নেই যে কত 8 পদবর্ত ভূমি তার লাগবে, কিন্তু সেটা প্রজারা তাকে দিচ্ছে না। এই অবস্থায় তিনি যে দেব মন্দির বানাচ্ছেন,
সেটা একই জায়গায় বানাতে পারছেন না, যেহেতু রাইট টু প্রপার্টি রাজার সেখানে মালিকানা নেই। রাজা শুধু রক্ষাকর্তা মাত্র সেই জমির। কেননা প্রজা যদি সেই জমিটা না পায় তাহলে রাজাকে বলবে, রাজা সব জমি ফিরিয়ে দেবেন। এই যে ইন্ডিভিজুয়াল রাইট টু প্রপার্টি, এটা যে ছিল তৎকালীন দিনে, যার জন্যেই কিন্তু মহারাজ ধ্রুব সেন সম্ভবত, তিনি একটা কোন পরিবারের আমার ভালো মনে নেই, কোনো যদি সুযোগ পাই সেটা বলবো পরিষ্কার করে, সেখানে দেব মন্দির বানানোর জন্য তিনি 2 জায়গায় জমি পাচ্ছেন, যেহেতু প্রজারা তাকে জমি দিচ্ছে না, বলে না এই জমিটা আমি, তার মানে ভাবুন রাজাকে কিন্তু সে বলতে পারছে যে আমার জমি আমি দেব না, আপনি বললেও দেব না, এটা বলতে পারছে। তাহলে এতটা ক্ষমতা ছিল তাদের প্রজাদের এতটা ক্ষমতা ছিল, এটা তো বুঝতে হবে, যেটা গণতন্ত্রও প্রায় থাকে না। আজকে রেল গাড়ি যেখান দিয়ে যাবে সেখানে আপনাকেও তার পরিবর্তে কিন্তু টাকা পয়সা দিতে হবে যদি জমি ছাড়ে, একই রকম ব্যাপার। কিন্তু ইনি টাকা পয়সা পেয়েও দেননি, কিন্তু রাজা তার সম্মান রেখেছেন, তিনি নিজেই অন্য জায়গায় তার দেব মন্দির তৈরি করেছেন। তাহলে এই যে শুধু স্ত্রীলোকের স্বামীরই যে একমাত্র স্বামী তা নয়, ভূস্বামী বলে আছে যে মানুষটা জমির আছে যার, এরকম আরো আরো অনেক ধন সম্পদ থেকে আরম্ভ করে যা কিছুই আমার, সেইটা যেটা রুশো তার যে সামাজিক চুক্তিবাদ একটা করেছিলেন, যে প্রাচীন সময় দ্য ফার্স্ট ম্যান who having enclosed a piece of ground bethought himself of saying, "This is mine," was the real founder of civil society. এই যে বলতে পেরেছিল এই জমিটা আমার, এই যখন এটা বলতে পেরেছে তার মানেই কিন্তু সেখানে একটা স্টেট ফরমেশন হয়েছে এবং সেখানে প্রজাদের অধিকার চলে আসছে। এই জায়গাটাই সত্য এবং স্বামিত্ব ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, যার জন্য মহাভারতের মধ্যে একটা খেয়াল করার দরকার। যখন এই রাজার কথা উঠছে, বলছেন স্বাম্যং প্রযত্নং কুর্বন্তি, মানে সুস্থ স্টেটের অবস্থা হচ্ছে সেইটা যেখানে স্বাম্যে প্রযত্নং কুর্বন্তি। স্বাম্য, এখানে আমি কিন্তু সাম্যবাদের কথা বলছি না, এটা দন্তস্বয় বয় আকার ময় জফলা, স্বাম্য মানে স্বামিত্ব। স্বাম্যে প্রযত্নং কুর্বন্তি মানে আমার অধিকারে যখন সমস্ত সমাজের বর্ণরা তারা যখন নিজের অধিকারের সম্বন্ধে প্রযত্ন করতে পারবে, তস্মাদেব মনুষ্যানাম সুখং বৃদ্ধি সমাহিতম, মানে তখনই বুঝতে হবে সমাজের মধ্যে সুখ এসেছে। এইখানে খুব অসামান্য একটা প্রশ্ন তুলছেন আমাদের মহাভারতের কবির উত্তর দিচ্ছেন যিনি, এটা শান্তি পর্বে বিশ্ব যখন সরসজ্জায় তখন এই কথাবার্তাগুলো হচ্ছে, রাজার স্টেট ফরমেশনের কথা হচ্ছে, তখন এটা জিজ্ঞাসা করা হলো যে আচ্ছা রাজা যদি থাকে, হ্যাঁ, তিনি কি এই যে আমাদের চতুর্যুগ হয়, সত্যযুগ আমরা বলি তখন সব ভালো, দাপর যুগ বলি, ত্রেতা যুগ বলি, একটু একটু করে খারাপ হতে থাকে, তারপরে কলিযুগে সব খারাপ, তো এইটা যে বলি সেখানে একটা প্রশ্ন উঠছে যে কালো বা কারণং রাজন, রাজা বা কালো কারণ, রাজাই কি কালের কারণ নাকি কালই রাজার কারণ? ইতিতে সংশয় মাভূত রাজা কালস্য কারণ। বলছেন এই সংশয় যেন না হয়, রাজাই হচ্ছে কালের কারণ। বলে কেন? দণ্ডনীত্যাং যদা যদা রাজা সম্যক কার্ষ্ণেন বর্ততে, কৃষ্ণ মানে সমস্ত, রাজা যখন সর্বতোভাবে দণ্ডনীতি, দণ্ডনীতি মানে শুধুমাত্র পানিশমেন্ট নয় কিন্তু, হ্যাঁ, যে পানিশমেন্ট টু দ্য রাইট পারসন, এইটা দণ্ডনীত্যাং যদা রাজা সম্যক কার্ষ্ণেন বর্ততে, যখন তিনি সঠিকভাবে দণ্ড প্রয়োগ করেন, তদা কৃতযুগং নাম কালশ্রেষ্ঠ প্রবর্ততে, বলে সেইটাকেই সত্যযুগ বলতে হবে। ভাবুন একবার,
সত্যযুগ বলতে আমরা বলি না সব ভালো সব ভালো। মহাভারতের শান্তি পর্ব বলছে রাজা যদি দণ্ডনীতিতে অবস্থিত থাকেন, অন্যায়কে শাস্তি দেন এবং যারা উৎকৃষ্ট তাদের রক্ষা করেন, যারা ভালো তাদের রক্ষা করেন, এইটা যদি করেন তাহলে সেটাই সত্যযুগ। আর এটা যখনই নষ্ট হয় তখনই ইমব্যালেন্স চলে, আস্তে আস্তে ত্রেতা, দাপর, কলিতে পরিণত হয়। কলি মানে সেখানে কমপ্লিট অ্যানার্কি, যে সময়ে আমরা আছি আর কি। আমরা দেখুন খেয়াল করে আমরা সব খুব কেওটিক কন্ডিশনের মধ্যেই থাকি সবসময়। কোন সময় আমাদের ভালো হচ্ছে আমরা খুব যে ভালো বুঝতে পারি তা নেই। সবাইকে তাদের রাইট, যা যা রাইট আছে পাচ্ছেন কি? এখন তো কনস্টিটিউশনালি কতগুলো রাইটের ব্যাপার এসে গেছে। হ্যাঁ, রাইট টু প্রপার্টি, রাইট টু ফুড, রাইট টু এডুকেশন, রাইট ফ্রিডম অফ স্পিচ, রাইট টু স্পিচ, এতগুলো কনস্টিটিউশনালি এসে গেছে। সেগুলো যদি সবগুলো থাকতো এবং সেখানে যদি দণ্ড প্রয়োগ হতো, যে জেনে আমি এই কথা বলেছি আমি বলতে পারি, হ্যাঁ, তাহলে বুঝতাম যে আমরা ঠিক, প্রজারা সব ঠিকঠাক জায়গায় আছে। তাহলে আমরাও হয়তো সম্ভবত একটা কমপ্লিট অদ্ভুত একটা অ্যানার্কির মধ্যেই বাস করি। হয়তো এই জন্যেই ওই ড্যারেল পন্ড, আমাদের একটা প্রসিদ্ধ ঐতিহাসিক, তিনি অ্যানার্কি বলে একটা বই লিখেছেন, নামটা ডি দিয়ে নামটাই ভুলে যাচ্ছি, যাকে ওসব কথার মধ্যে ছেড়ে দিচ্ছি। এখন আমি যেটা বললাম যে সত্য স্বামিত্ব কিংবা রুশো যে কথাটা বললেন, যে মুহূর্তে সিভিল সোসাইটি সেটাতেই আরম্ভ, যখন একটা পিস অফ ল্যান্ড এনক্লোজ করার পর সে বলছে দিস ইজ মাইন, এই জায়গাটা মাইন, আমার, এই যে বলাটা, এইটা খুব ইম্পর্টেন্ট। রুশোর সোশ্যাল কন্ট্রাক্ট কিংবা ইত্যাদির মধ্যে আমি এত সব যাচ্ছি না, কিন্তু সেখানে আইনের ভাব কত থাকছে কিংবা এইসবের মধ্যে যাচ্ছি না। কিন্তু যে অধিকার লাভ করেই যে বিগলিত হয়ে গেলাম, আমার মতে এটাও যে পুরোপুরি মাৎসন্যায় তৈরি করে না সেরকম অবস্থা নয়। আমি এটা মনে করি যে অরাজক জনপদে যেরকম একটা মাৎসন্যায় তৈরি হতে পারে, সেমনি রাজা আছেন, গণতন্ত্রে মন্ত্রী আছেন, এতৎ সত্ত্বেও যদি দণ্ডকে সঠিকভাবে প্রয়োগ না করেন তাহলেও সেখানেও কিন্তু মানে ইটস নট দ্য অ্যাবসেন্স অফ গভর্নমেন্ট। মহাভারত এটাকে বলেছে যে যদি রাজা নো পালয়েত, রাজা যদি সম্যকভাবে পালন না করেন, পালন করার মধ্যে তো শুধুমাত্র প্রজা পালন করাই নয়, তাদের প্রশ্রয় দিয়ে মাথা উঠালাম তা তো নয়। পালন করা মানেই তুমি সঠিক দণ্ড দিয়ে যে লোকটা তোমার ক্ষতি করছে কিংবা তোমার সম্পত্তি গ্রাস করতে চাইছে সেদিকেও যেমন আছে, সেমনি পালন বলতে এটাও বোঝায় যে যারা দুর্বলতর, যারা আইনের শাসন, যে কথাটা বলে না, যে একটা কথা মনু মহারাজ বলেছিলেন যে দণ্ড সুপ্তেষু জাগর্তি, দণ্ড হচ্ছে, রাজার দণ্ড হচ্ছে এমন একটা পানিশমেন্ট, এমন একটা জিনিস, সুপ্তেষু জাগর্তি, সমস্ত লোক ঘুমিয়েও আছে সে অবস্থায় দণ্ড জেগে আছে। আমার এই কথাটা খুব মনে হয় যখন রাত্রিবেলা পুলিশ নাইট পেট্রোল দেয়, সেই সময় আমার মনে আছে। এবং আমার মনে আছে আর একটা ঘটনাও মনে আছে, যে আমি যে কলেজে পড়াতাম সেখানে রাত্রিবেলা একটা পাম্প চুরি হয়ে গেল এবং ওই থানার ওসি, ফুলবাগান থানার ওসি সঙ্গে সঙ্গে খবর পেয়ে তিনি ছুটলেন। পাম্প তুলে নিয়ে যেতে সময় লাগে, ফলে তার পেছন ছুটলেন এবং সেটাকে ধরে কিন্তু নিয়ে আসলেন। পুলিশ পেট্রোল ছিল, সে পেট্রোল ধরে ফেলেছিল তাকে, এবং সেই পাম্প কিন্তু উদ্ধার হলো। এই তখন আমার মনে হলো দণ্ড সুপ্তেষু জাগর্তি, দণ্ড সুপ্ত, আমরা ঘুমিয়ে আছি, ঘুমিয়ে থাকলেও যে দণ্ড শাস্তিটা পাচ্ছে লোকে, অন্যায় যে করছে, সেইটাই কিন্তু সবচেয়ে বড় আইনের জায়গা। এই দণ্ডটাকে শুধুমাত্র মারধর ভাববেন না, দণ্ড মানে আইনের শাসন। কিন্তু আমরা মনে করি যে গণতন্ত্রের সরকার প্রতিষ্ঠা, তারপরেও প্রচুর পরিমাণ অন্যায় থাকতে পারে।
এবং মনু মহারাজ যে সন্দেহটা করেছেন যে স্বাম্যং চ ন স্যাৎ সর্বত্র, একটা অসামান্য শব্দ বলেছেন। আপনারা তো সবাই মনুকে সকলে গালাগাল দেন, কিন্তু এই যে রাজধর্ম অর্থাৎ রাজা কিভাবে চলবেন সে ব্যাপারে তার কথাগুলো এখনকার গণতন্ত্রে সমাজতন্ত্রে পর্যন্ত খাটতে পারে, বিকজ হি ইজ পায়োনিয়ার ইন দিস থিং। এটা মাথায় রাখতে হবে। সব গালাগালি দিলেই হবে না, পড়াশোনা করে গালাগাল দিন, তারপরে মানব। তিনি একটা অসম্ভব সুন্দর কথা বলছেন যে যেটা গণতন্ত্রের ক্ষেত্রে খুব খাটে। বলছে আইনের শাসন শুধুমাত্র অরাজক জনপদেই হলো না, রাজা যিনি হয়েছেন তিনি যদি আইনের শাসন না দিতে পারেন, তার মানে রাজা থাকলেই হলো না। রাজা আছেন, নামকো আস্তে আছে, গণতন্ত্র আছে, মন্ত্রীরা আছেন, এটাই কিন্তু একমাত্র গণতন্ত্র নয় কিংবা সমাজতন্ত্র নয়। সেখানে ভুগতে হবে। বলছেন যে অপরাধী ওপর নিরলস দণ্ড প্রয়োগ তো মাৎসন্যায়ের একমাত্র সমাধানের নমুনা নয়, অর্থাৎ বলবত্তর মানুষরা তারা দুর্বলকে গ্রাস করছে না, এটা তুমি ভেবে নিলে, যেহেতু আইনের শাসন আছে। এবং সেখানে মনুর বক্তব্য হচ্ছে যে যদি না প্রণয়েদ রাজা দণ্ডং দণ্ডেষু অতন্দ্রিত, লক্ষ্য করে দেখুন, যারা দণ্ড পাবার যোগ্য তাদের যদি দণ্ড না দিয়ে রেখে দেন রাজা, তাহলে সেক্ষেত্রে কি হবে? শূলে মৎস্যান ইবাপক্ষন দুর্বলান বলবত্তরা। আমার কাছে এই লাইনটাও খুব ইম্পর্টেন্ট। জলে মৎস্যান ইবা ভক্ষণ বললেন না, জলে অর্থাৎ জলের মধ্যে একটা বড় মাছ ছোট মাছ খেয়ে ফেলছে। মনুর এই পাঠটা ছাড়াও আর একটা পাঠ রয়েছে, সেই পাঠটা হলো যে শূলে মৎস্যান ইবা পক্ষণ। আমি এখান থেকে বলতে চাই যে শূল্য মাংস খাওয়া আমরা জানতাম, অর্থাৎ কিনা এই যে শুলে গেঁথে গেঁথে মাংস দেওয়া এবং তারপরে সেকে নিয়ে যে খাওয়া, এ তো এখন খুব প্যালেটেবল ডিশ তো শুনি সর্বত্র, তাই না? তাহলে এই যে প্যালেটেবল ডিশটা, এটা এসে ওনারাই আবিষ্কার করেছেন কিংবা তেনারাই আবিষ্কার করেছেন এমন নয়। এটা কিন্তু আমাদের দেশজ একটা নিশ্চয়ই পদ্ধতি ছিল, যেখানে শুলে মাছ কিংবা মাংস গাঁথা হয়ে রোস্ট করা হতো, তার সঙ্গে মশলা টশলা দেওয়া হতো অবশ্যই, তা না হলে সে মাছ কে খাবে কিংবা সে মাংস কে খাবে? রামচন্দ্র অবশ্যই, তার কথা বললে পরেই তো লোকে রেগে যায়। সেখানে যে পিঠরা পাক, দুটো মাটি, একটা মাটি সরা দিয়ে সেটা দিয়ে পাক হচ্ছে মাংস। যাই হোক, আর এখানে যেটা হচ্ছে সোজাসুজি শুলে মৎস্যানি বা পক্ষণ। বলছে যদি রাজা দণ্ডীয় জনের প্রতি দণ্ড না দেন, তাহলে দুর্বল লোককে সবল লোক গ্রাস করবে কিভাবে? যেরকম শুলে মাংস পাক হতে থাকে, সেই রকম দুর্বল লোককে পুরো গেঁথে নেবে বলবত্তর লোকেরা এবং মাংসের মতো তাকে পুড়িয়ে খাবে। এই হচ্ছে উপমা। আমি এই উপমাটা ব্যবহার করলাম এই জন্যে মনুর জলে মৎস্য অনেক জায়গাতেই রয়েছে, মহাভারতে তো রয়েছে, রামায়ণে রয়েছে, কিন্তু এটা স্পেশালি আমি ব্যবহার করলাম যে আমাদের সোশ্যালি একটা জিনিস, একটা আমাদের যে রেসিপি, সেটাও একটু জানা হয়ে গেল এখান থেকে। কিন্তু মনুর কথাটা ইম্পর্টেন্ট আর এক দিক দিয়ে। সেটা কি? তিনি বলছেন দণ্ডেষু অতন্দ্রিত, যারা দণ্ডজন তাদের যদি দণ্ড না দেন, তাহলে কি হয়? আর একটা জিনিস, সেটার মনুর খুব ইম্পর্টেন্ট। বলছেন যদি সেরকম দণ্ডজনকে দণ্ড না দেওয়া হয়, তাহলে স্বাম্যং চ ন স্যাৎ সর্বত্র। সাম্য মানে স্বামিত্ব, অধিকার, আমার, দিস ইজ মাইন, এই ব্যাপারটা, রাইট টু এনিথিং, এই ব্যাপারটা থাকবে না।
যদি দণ্ডজনকে দণ্ড না দাও। গণতন্ত্রে দেখুন, আমরা কিন্তু অনেক সময় ভয় পাই, কথা বলতে পারি না, যা হচ্ছে তা বলতে পারি না, কে কিভাবে ভাবছে তার তো কোনো ঠিক নেই। গণতন্ত্রতে এই জিনিসটা রয়েছে। আজকে আমি রাজতন্ত্র ছেড়ে দিলাম, রাজতন্ত্র খুব এনার্কির জায়গা, রাজতন্ত্রকেই এনার্কি বলেছে অনেকে, কিন্তু গণতন্ত্রেও এনার্কি হয়। সেটা কিভাবে হয় সেটা মনু দেখাচ্ছে। উনি রাজা কিংবা অন্য কোনো কথা বলছেন না, উনি দণ্ডের কথা বলছেন, যে তুমি যদি ঠিক লোককে পানিশমেন্ট না দাও তাহলে কি হয়, স্বাম্যঞ্চন স্যাৎ সর্বত্র। কোথাও এমন ব্যাপারটা থাকবে না যে লোকে বলতে পারে যে দিস ইজ মাইন। আর একটা কি ইম্পর্টেন্ট কথা যেটা মনু বলছেন, প্রবর্তেতা ধর উত্তরম, অধর আর উত্তর। বলছেন নিচের লোক ওপরে উঠবে আর ওপরের লোক নিচে নামবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ অধম লোক যে অন্যায় করছে সেই লোকটাকে যদি দণ্ড না দেওয়া যায় তাহলে সে উত্তমের মাথায় চড়ে বসবে। দেখছেন তো সর্বত্র এখন কোথায় কি হচ্ছে না হচ্ছে, উদাহরণ দিতে গেলেই এই দল রেগে যাবে, সেই দল রেগে যাবে, তাই না? ট্যাক্সেশনের ক্ষেত্রে কি অন্যায়ভাবে ট্যাক্সেশন গণতন্ত্রে হয়। হ্যাঁ, আপনারা খেয়াল করে দেখুন, জিএসটি থেকে টিডিএস কিভাবে কাটা হয় আজকালকার, খেয়াল করে দেখুন সব কিছু। আর ওদিকে অধম লোককে মাথায় বসিয়ে হ্যাঁ গণতন্ত্রের লোকেরা যেভাবে চলেন হ্যাঁ, সেটাও তো একটা সাংঘাতিক জিনিস। তার মানে দণ্ড যদি দণ্ডিত, অর্থাৎ দণ্ডজনকে যাকে দণ্ড দেওয়া উচিত তাকে যদি না দেওয়া হয়, মনু বলছেন, তাহলে প্রবর্তেতা ধর উত্তর। অধর মানে নিচে যারা আছে তারা উত্তর, ওপরের দিকে উঠবে। তারা ওপরের দিকে যারা আছে অবধারিতভাবে তারা নিচে নামবে। এই ওপরের দিকে আর নিচের দিকে ব্যাপারটা কিন্তু শুধু একরকম নয়, সর্বত্র বিভিন্নভাবে তার প্রয়োগ হবে। এখানে মানে যাকে আমি এই ব্যাপারটা বিস্তারিত বললে অনেকের রাগ হবে, কারণ সেটা আমাদের বিশেষ করে যেটা হয় এখন তো অধম লোকের কে একটা উঁচু জায়গায় বসানোটা খুব বড় জায়গা হয়ে গেছে, এবং সেটা বসানোর পর সেখানে যদি কেউ প্রতিবাদ করতে যায়, সেখানে একটা বড় কাজ করে সঙ্গ শক্তি এবং সংঘ শক্তি। অর্থাৎ কতগুলো লোক মিলে বলছো এবং কে কার কাছে আছে। সঙ্গ শক্তি অর্থাৎ কিনা অমুক আছে, উনি অমুক মন্ত্রীর লোক, ব্যাস, তিনি যদি অধম লোকও হন তাহলে অমুক মন্ত্রীর লোক। এই যে সঙ্গ, এটাও একটা শক্তি। আবার সংঘ মানে বহু লোক মিলে এক জায়গায় হয়ে একদম টেবিল চাপড়ালাম, সেটাও শক্তি। তাহলে অধম লোকও কিন্তু সেই সংঘ শক্তির জোরে উত্তমের থেকে ওপরে উঠতে পারে, উত্তমের টেবিল চাপড়াতে পারে। এই যে ঘটনাগুলো ঘটে সেটা কিন্তু অবধারিতভাবে মনুর সেই বক্তব্য যে স্বাম্যঞ্চ ন স্যাৎ সর্বত্র, দিস ইজ মাইন। এই অফিসের যে চেয়ারে আমি বসে আছি তার যে মর্যাদাটা, এটা আমার মর্যাদা, এটা নাও থাকতে পারে। প্রবর্তেতা ধর উত্তরম, অধর নিচের লোক ওপরে উঠবে, এটা মাৎসন্যায়, এটাও মাৎসন্যায়। শুধুমাত্র ভাববেন না যে বড় লোক কিংবা গায়ের মাসল পাওয়ার আছে সে দুর্বল লোককে গ্রাস করলো, এটাই একমাত্র মাসল পাওয়ার, তা কিন্তু নয়। যেটা মহাভারত থেকে খুব সুন্দর একটা, মহাভারতের কতগুলো জায়গা আছে যেখানে বলা হচ্ছে, ওই যেটা আমার কাছে খুব খুব ইম্পর্টেন্ট লাগে, যে মহাভারতের একটা জায়গায় প্রায় ধ্রুবপদের মতো মানে একই লাইন বারবার আসছে, যদি রাজা ন পালয়েত, এই যে কথাটা বারবার আসছে। আর এইখানে কি কি ধরনগুলো হয় সেটাও বলা হচ্ছে। এটা কিন্তু রাজা আছেন এই অবস্থায়। আমি বলবো গণতন্ত্রের মন্ত্রী, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী সব আছেন এই অবস্থায়ও কিন্তু এই স্বামিত্ব সত্তা
তোতে সমস্যা তৈরি হতে পারে। পশুমনা বৃহস্পতি সংবাদ বলে মহাভারত একটা জায়গা আছে, যেখানে বারবার এই কথাটা বলা হচ্ছে। দেখো, এইটা খুব ইম্পর্টেন্ট কথা, যে ওই যেটা ধ্রুবপদের মতো আসছে, যেটা বলছিলাম, বলছেন যে যদি রাজা ন পালয়েত অদাস ক্রিয়তে দাস, যে লোকটার দাস ভাবে থাকার কথা নয়, সে লোকটা দাস ভাবে থাকে। একটা বড় মানুষ, তার দাস ভাবে থাকার কথা নয়, কিন্তু অনুশাসন এমনই, জোর এমনই, সেও দাস হয়ে থাকে। ইট ইজ অলসো সর্ট অফ অ্যানার্কি। এই কথাগুলো বলতে বলতে একটার পর একটা আসছেন কথায় কথায়। বলছেন হরেউর বলবন্তোপি দুর্বলানাং পরিগ্রহান, দুর্বলদের যে পরিগ্রহ, জিনিস সম্পত্তি, ধন সম্পত্তি, সেগুলো গ্রহণ করবে বলবান লোকেরা। হন্নুর ব্যয়াত সমাশ্রমানাং যদি রাজা ন পালয়েত, এবং অন্যায়ী লোক কিন্তু ন্যায়ী লোককে মেরে ফেলতে পারে। মমেদম ইতি লোকেস্মিন নভবেত সম্পরিগ্রহ, ওই যেটা রুশো বলেছিলেন, দিস ইজ মাইন, আ পিস অফ ল্যান্ড, দিস ইজ মাইন। এটা সিভিল সোসাইটির আবিষ্কারের কথা। সেখানে মমেদম ইতি লোকেস্মিন ভবেত লোকেস্মিন নভবেত সম্পরিগ্রহ। কিছু আমি কৌটিল্য বলেছেন যে আপনি যেটা লাইফ ইন্স্যুরেন্সে লেখা থাকে, যোগক্ষেমং মহামহম, যোগ মানে যা নেই তা যোগ করা, আর ক্ষেম মানে হচ্ছে যা আছে তা রক্ষা করা। তাহলে সম্পরিগ্রহ, যেগুলো আমি রক্ষা করছি, সেগুলো থাকবে না যদি রাজা ন পালয়েত, রাজা যদি ঠিক মতো পালন না করেন। ন দ্বারা, তার মানে রাজা কিন্তু আছে এখানে, তাও হতে পারে এরকম। ন দ্বারা নচ পুত্রা নচ পুত্রস্যান ন ধনং ন পরিগ্রহ বিশ্বক লোপ প্রবর্তিত যদি রাজা ন পালয়েত। সব জায়গায় থেকেই দেখবেন সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে যদি রাজা ন পালয়েত। ইয়ানম, গাড়ি, ওদের সময় রথ, অশ্ব ইত্যাদি। ইয়ানং বস্ত্রম অলঙ্কারান রত্নানি বিবিধানি চ হরেউ সহসা পাপা যদি রাজা ন পালয়েত। পাপী লোকরা এই সব জিনিস হরণ করে নিয়ে যাবে যদি রাজা ন পালয়েত। এরকম করে করে বহু দূর পর্যন্ত গেছেন, এবং লাস্টে এমন কথা পর্যন্ত আসছেন যে আমি সেই অবস্থাতেই ভালো থাকব যখন, যেটা মনু বলেছেন, দণ্ড সত্যেষু জাগর্তি। রাজা আছেন, তিনি দণ্ড, অর্থাৎ যাকে দণ্ড দেওয়া উচিত তাকে দণ্ড দিচ্ছেন। এই অবস্থায় যদি হয়, তাহলে কি অবস্থা হবে? বিবৃত্ত হি যথা কামং গৃহদ্বারানি শেরতে। আমরা তাহলে ঘরের দরজা খুলে রেখে শুতে পারি। মনুষ্যা রক্ষিতা রাজনা সামন্তাদ অকুত ভয়া। এখানে আর বলবত্তর লোক দুর্বলকে গ্রাস করতে পারছে না। দণ্ডের প্রয়োজন সেখানেই যেখানে মনুষ্যটা বলছেন যে অতি দুর্বল লোকও তার আশ্রয়ে কিন্তু একজন সবল লোককে ঠান্ডা করে দিতে পারে। এটা হচ্ছে আইন, কিংবা আইনের শাসন, কিংবা দণ্ডের শাসন। হ্যাঁ, মহাভারতকার যেটা বলছেন যে এই অবস্থা আমরা চাই, যেখানে আমরা বিবৃত্ত হি গৃহদ্বারান, আমি ঘরের দ্বার খুলে রেখে শুয়ে থাকবো। হ্যাঁ, এবং নাক্রুষ্টং সহতে কশ্চিৎ, এমন ধরনের আক্রোশ কারো আমাদের সইতে হবে না যা আমাদের কুতো বা হস্তলাঘব। হস্তলাঘব মানে হাতের দোষ, মানে চুরি চামারি। এখানে হাতের চুরি চামারি কোথায় আসবে? নির্ভয়া প্রতিপদ্যন্তে যদি রক্ষতি ভূমিপ, এই যে নির্ভয় হয়ে থাকবে, রাজা যদি রক্ষা করেন, দণ্ডজনকে যদি দণ্ড দেন, অধম লোককে যদি মাথায় না চড়ান, তাহলেই কিন্তু এগুলো সম্ভব, যেগুলো গণতন্ত্রের পক্ষে খুব প্রযোজ্য
এবং গণতন্ত্রের মাৎসন্যায় কিন্তু এইভাবেই তৈরি হয়, যেখানে অধম লোক একেবারে মাথায় চড়ে বসে। এটা আমাদের ভাবতে হবে। মাৎসন্যায় কিন্তু শুধুমাত্র রাজতন্ত্রের ব্যাপার নয়, মাৎসন্যায় গণতন্ত্রেরও বটে, সমাজতন্ত্রেরও বটে। সেটা থেকে আমাদের খেয়াল রাখতে হবে।